আসছে। সে আমাদের কাউকে ছাড়বে না। এই গ্রামের কেউ বাঁচতে পারবে না। সে সে কাউকে ছাড়বে না। ভৌতিক, রহস্যময়, হাড় হিম করা ভূতের গল্প শুনতে কে না চায়? আর সেটা যদি হয় সত্যি ভূতের ঘটনা, তাহলে গায়ের লোমগুলি কাঁটা দিয়ে ওঠে। রাত্রে বাইরে বেরোলে মনে হয় পিছনে কেউই একটা দাঁড়িয়ে আছে। এই রকম গা ছমছমে সত্যি ভূতের ঘটনা নিয়ে আজকের আমাদের নিবেদন, অদৃশ্য নুপুরের শব্দ। ঘটনাটি আমার এক সাবস্ক্রাইবার আমাকে ইমেল করে পাঠিয়েছে। তার ভাষায় আমি নিজের মতো করে গল্পটি শোনালাম। গল্পটা বললে হয়তো কেউ বিশ্বাস করবেন না, কিন্তু এটা বাস্তবে আমার সাথে হয়েছিল। শুধু এই একটাই না, আরও অনেক অপ্রাকৃতিক ঘটনার জলজ্যান্ত সাক্ষী আমি নিজেই। এখন যে গল্পটা বলছি তা 2007 সালের ঘটনা। তখন আমি চাটমোহর ডিগ্রি কলেজে পড়ি। আমার বাসা কলেজ থেকে খুব বেশি দূরে না হলেও লেখাপড়া ও আত্মস্বাধীনতার জন্য আমি মেসে থাকতাম। আমাদের মেসটা ছিল চাটমোহরের নারিকেল পাড়ার প্রায় উত্তর পশ্চিম সীমান্তে। আর আমার মেস থেকে কয়েক কদম হাঁটলেই চৌধুরী পাড়া শুরু হয়। যাই হোক, আমাদের মেসের নাম ছিল বকুল ছাত্রাবাস। মেসের সামনে দিয়ে রাস্তা গেছে, আর রাস্তার ওপাশে ছিল গুলজার ছাত্রাবাস। মেসের উত্তর পাশে তখন হাজি সাহেবের ফাঁকা ভিটা, একটা বনের বেড়া আর টিনের চালার ঘর। সেখানে তেমন কেউ থাকতো না। মাঝে মাঝে বাড়িওয়ালার ছেলে জমিন ভাই থাকতেন সেখানে। দক্ষিণ দিকে একটা পায়ে হাঁটা রাস্তা চলে গেছে সোজা বিলের মধ্য দিয়ে সিঙ্গেল নামক গ্রামে। ওই রাস্তার সাথেই ছিল সরোয়ার ভাইদের কলার বাগান, আর বাগানের পেছনে একটা বড় পুকুর। শুনেছি ওই পুকুরের পানি কোনোদিনও নাকি শুকাতো না। আর আমরা যে 3-4 বছর ওই মেসে ছিলাম, সে 4 বছরে কখনো পানি শুকাতেও দেখিনি। আমাদের মেসে আমরা একই ক্লাসের প্রায় 12 জন ছিলাম। সবাই একই ফিগারের আর একই রকম। সারাদিন চুটিয়ে আড্ডা, আর রাতে যে যত পড়তে পারে। আমারও দিনের চেয়ে রাত জেগে পড়ার প্রতি বেশি ঝোঁক ছিল। দেখা যেত কোনো কোনো দিন পড়তে পড়তে রাত 3-4 বেজে যেত, আর আমি যতক্ষণ জেগে থাকতাম ততক্ষণ আর কেউ জেগে থাকতো না। আর এই রাত জাগার কারণেই আমি সেই অদৃশ্য নুপুরের আওয়াজ শুনতে পেয়েছিলাম। সেদিন ছিল ডিসেম্বরের কনকনে শীতের রাত। আমি দরজা জানালা লাগিয়ে ঘরে বসে পড়েছি। আমার ঘরটা ছিল দক্ষিণ পাশের রাস্তাটার সাথেই, যে রাস্তাটা বিলের মধ্য দিয়ে দূরের একটা গ্রামে চলে গেছে। আমার ঘরের একটা জানালাও ছিল সেদিকে, কিন্তু শীতের রাত, তাই সব দরজা জানালা লাগিয়ে কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়েছিলাম সেদিন। শীতের দিন রাত যেন খুব তাড়াতাড়ি গভীর হয়ে যায়। আমার বন্ধুরা অনেকেই 10টা না বাজতে বাজতেই লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়েছে, কিন্তু প্রতিদিনের অভ্যাসবশত আমার ঘুমাতে অনেক দেরি হয়। আমি বই পড়ছি, পড়তে পড়তে কে বলি তন্দ্রা মতো এসেছে। অমনি জানালায় মৃদু দুটি টোকা পড়ল। ছেদ করে চমকে উঠলাম। টেবিল ঘড়িটার দিকে তাকিয়ে দেখি
রাত 12:33 বাজে। ভাবলাম এত রাতে কে টোকা দিল। তারপর মনে হলো হয়তো গ্রামের কোনো লোক রাস্তা দিয়ে যেতে যেতেই হাতের টোকা লেগেছে, তাই তেমন গুরুত্ব দিলাম না। আর রাত যেহেতু অনেক হয়েছে, তাই দেরি না করে ঘুমাবো বলে লাইট অফ করে দিলাম। কিছুক্ষণের মধ্যে চোখ ভার করে ঘুম চলে এসেছে প্রায়। এমন সময় আবার দুটো টোকা। এবারের টোকাগুলো আগেরগুলোর চেয়ে জোরে হলো। ধরপড় করে বিছানার উপর বসে পড়লাম। জোরে ডাক দিয়ে বললাম, কে? কোনো সাড়া পেলাম না। হাতের কাছে বেড সুইচটা দিয়ে আলো জ্বাললাম। আলো জ্বালানোর সাথে সাথে জানালার পাশ থেকে কে যেন বিলের দিকে প্রথমে আসতে, পরে জোরে হেঁটে চলে গেল। পায়ের শব্দ পেলাম না, কিন্তু সুর তোলা নুপুরের আওয়াজ বলে দিল সব। আমি ভয়ে ভয়ে জানালা খুললাম, কিন্তু কই, কেউ তো নেই। ঘরের টিউবলাইটের সাদা আলো জানালার ফাঁক দিয়ে গলে রাস্তার উপর পড়েছে। সেখানে শীতের কুয়াশা ছাড়া আর কিছুই নেই। কি আর করা যায়, জানালা বন্ধ করে আবার শুয়ে পড়লাম। আর মনে মনে নিজের বোকামির কথা ভেবে নিজেই লজ্জা পেলাম। সকালে উঠে কাউকে কিছু বললাম না। শেষে সবাই এ নিয়ে হাসাহাসি করে। মনকে বুঝালাম, দূর, ভূত কিছু না, সবই মনের ভ্রম। কিন্তু আমার সেই ভ্রম ভাঙল দ্বিতীয় দিনে। সেদিনও আমি পড়ালেখা শেষ করে 12:30 নাগাদ বিছানায় শুলাম। মেসের অন্যান্যরা অনেক আগেই ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার চোখে তখনও ঘুম আসেনি। আমি পুরোপুরি সজাগ। এমনকি ফোনে আমার ঢাকার এক বান্ধবীর সাথে চ্যাট করছিলাম। কিন্তু হঠাৎ আবারও জানালায় জোরে জোরে দুটো টোকা পড়ল। আকস্মিক এ শব্দে আমার বুক ধরপড় করে উঠল। আমি স্পষ্ট জানালায় টোকা দেওয়ার শব্দ শুনতে পেলাম। বুকে একটু সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করলাম, কে? কে ওখানে? কেউ কোনো কথা বলল না, শুধু একটা মেয়েলি হাসি শুনতে পেলাম। তারপর কেউ নুপুর পায়ে দৌড়ে গেলে যেমন শব্দ হয়, তেমন একটা শব্দ। আমার গা ছমছম করে উঠল। আমি পাশের ঘরে গিয়ে আমার বন্ধু মিরাজকে ডেকে তুললাম। ওকে সব ঘটনা খুলে বলতেই ও বলল, চল যাই, দেখি কে। দুজনে দরজা খুলে বাইরে এলাম। না, কেউ নেই। আর একটু এগিয়ে পুকুর পাড়ে চলে এলাম। না, কোথাও কেউ নেই। মিরাজ বলল, না না তো ভাই, এসব তোমার মনের ভুল, ওসব কিছুই না। যাই হোক, দুজনে ঘরে ফিরে এলাম। সেদিন রাতে আর কোনো আওয়াজও পেলাম না। তারপর আরও 2 দিন কেটে গেল, কোনো শব্দ টব্দ নেই। আর আমি ভাবলাম, আসলেই মনে হয় সব আমার মনের ভুল। কিন্তু চতুর্থ দিনের দিনে ঘটল সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা। সেদিন অবশ্য আমি আগেই ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ মাঝরাতে ঘুম কিছুটা পাতলা হয়ে এলো। চোখ খুলতেই সারা ঘরে অন্যরকম এক আলো দেখতে পেলাম। তারপর মুহূর্তে ভ্যানিশও হয়ে গেল সব। আর জানালার পাশে কেউ যেন নুপুর পায়ে হাসতে হাসতে বিলের দিকে চলে গেল। আমি বুকে সাহস সঞ্চয় করে ধীরে ধীরে বাইরের দরজা খুললাম। কি, একটা মেয়ে সাদা সালোয়ার কামিজ পরে পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছে, যেন এখনই পুকুরের মধ্যে লাফিয়ে পড়বে। আমি মেয়েটাকে দেখে ভাবলাম, হয়তো এলাকার কোনো মেয়ে
অভিযান করে আত্মহত্যা করতে এসেছে, তাই জোরে ডাক দিলাম, এই কে রে ওখানে? আমি ডাক দিতে না দিতেই মেয়েটা পুকুরে লাফিয়ে পড়ল। এবার সেদিকে দৌড় দিয়েছি প্রায়। তারপরে যেন কি মনে করে মিশে এসে মিরাজকে ডাকলাম। মিরাজকে সব বলতেই ও বলল, ভালো করেছো যে ওখানে যাওনি, গেলে আজ আর তোমাকে বাঁচানো যেত না। তারপর মিরাজ বলল, অনেক বছর আগে নাকি এই একটা মেয়ে ওই পুকুরে ডুবে আত্মহত্যা করেছিল, আর তারপর থেকে তার এই আত্মাকে অনেকেই দেখতে পায়। সব শুনে আমি হতভম্ব হয়ে মাটিতে বসে পড়লাম। আর 7 দিন আমার প্রচণ্ড জ্বর ছিল। ঘটনাটি একটি সত্য ঘটনা অবলম্বনে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনার জানা কোনো সত্যি ভূতের ঘটনা থাকলে আপনি ইমেল করে আমাদের পাঠাতে পারেন। আমি গল্পটি পড়ে শোনাব। ধন্যবাদ।